প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা অবগত আছো যে গত ক্লাস আমরা জুম অ্যাপের মাধ্যমে নিয়েছিলাম। তো ওই ক্লাসে তোমরা অনেকেই অ্যাটেন্ড করতে পারোনি। আমি আশা করব তোমরা চেষ্টা করবে। আমরা সপ্তাহে কমপক্ষে একটা করে ক্লাস জুম অ্যাপের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা তো নিশ্চয়ই এটাও অবগত আছে যে তোমাদের জন্য সুখবর আছে। তোমরা হয়তো ফেব্রুয়ারির প্রথম তারিখ থেকে প্রথম সপ্তাহে অর্থাৎ 4 তারিখের পরে যে কোনো সময়ে তোমাদের, বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য কলেজ খুলে যাবে। পরীক্ষার্থীদের প্রতিদিনই ক্লাস হবে। আর একাদশ শ্রেণীর সপ্তাহে একদিন করে ক্লাস হবে, যেমনটা বাংলাদেশ সরকার এবং শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন সেভাবে। তো যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না আসছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কলেজ না খুলছে আমরা চেষ্টা করছি অনলাইনে চালিয়ে যাওয়ার। আমরা গত জুম অ্যাপে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেটা আজকে একটু রিপিট করব এবং আমরা আলোচনা করছিলাম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। সেই ক্লাসে আমরা সবটা আলোচনা শেষ করতে পারিনি এবং এই টপিক আলোচনা করলে এই সপ্তাহ মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। তো আমরা মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি কেন সৃষ্টি হয়, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, মুদ্রাস্ফীতি পরিমাপের উপায়, এগুলি আলোচনা করেছি। নিয়ন্ত্রণের উপায় অর্থাৎ কিভাবে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। অর্থনীতির একজন ছাত্রী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে তোমার কাছে যদি কেউ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ চায়, অথবা তুমি যদি কোনো একদিন বাংলাদেশের অর্থমন্ত্রী হয়ে যাও অথবা অর্থ মন্ত্রণালয়ের সচিব হয়ে যাও, দিস ইজ নট ইম্পসিবল, দিস ইজ ভেরি পসিবল। এটা, এবং যারা বিশ্বাস করবে তাদের জন্য অবশ্যই এটা সত্য। তোমরা কেউ না কেউ ভবিষ্যতে এই পদগুলো অধিকার করতে পারো, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তোমরাও যদি আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করো অবশ্যই তোমরা পারবে। তো সেদিন তোমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি কি কাজ করতে পারো, সরকারকে কি কি পরামর্শ দিবে। মোটা দাগে পরামর্শ বা উপায় বা টুলস বা যন্ত্রপাতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল হচ্ছে 3টা। 1 নাম্বারকে আমরা বলি আর্থিক নীতি, 2 নাম্বার হচ্ছে রাজস্ব নীতি, 3 নাম্বার হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। তো আমাদের আর্থিক নীতি আমরা গত ক্লাসে প্রায় আলোচনা করেছিলাম। এটাকে আমরা বলি মনিটারি পলিসি। আর্থিক নীতির প্রধান প্রধান কৌশলগুলি হচ্ছে 1 নাম্বার ব্যাংক হার বৃদ্ধি, 2 নাম্বার নগদ জমার হার বৃদ্ধি, 3 নাম্বার ঋণপত্র বিক্রয়, 4 নাম্বার নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ। আমরা একটু দ্রুত বলছি এই পয়েন্টটা, যেহেতু আমরা আগে আলোচনা করেছি এবং আমরা আজকে শেষ করতে চেষ্টা করব। ব্যাংক হার বৃদ্ধি। ব্যাংক হার কি? বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সুদের হারে ঋণ নেয় তাকে ব্যাংক হার বলে। তোমরা জানো যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে সংকটে পড়লে ঋণ নেয়। এখন বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে যেই সুদের হারে ঋণ নেয় সেটাকে বলা হয় ব্যাংক হার। আর আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে যে হারে ঋণ নেই সেটাকে বলা হয় সুদের হার। তো ব্যাংক হার যদি বাড়ায় তাহলে সুদের হারও বাড়বে, কারণ ব্যাংক যদি বেশি হারে ঋণ নেয় আমাদেরকেও বেশি হারে সুদ দিতে হবে। তাহলে সুদের হার বাড়লে মানুষ তখন আর ঋণ নিতে চাইবে না, মানুষের হাতে অর্থ কম থাকবে, দ্রব্য এবং সেবার চাহিদা কম হবে। চাহিদা কম হলে দ্রব্যের দামটা নিয়ন্ত্রণে থাকবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। 2 নম্বর কৌশল হচ্ছে নগদ জমার হার বৃদ্ধি। নগদ জমার হার কি? কোনো একজন গ্রাহক কোনো একটা বাণিজ্যিক ব্যাংকে যদি কোনো আমানত সৃষ্টি করে বা সঞ্চয়ী হিসাব খোলে এবং সেখানে টাকা জমা রেখে সেই
জমাকৃত টাকার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়। গ্রাহকের জমাকৃত টাকার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়। সেটাকে বলা হয় নগদ জমার হার, নগদ জমার অনুপাত। এই নগদ জমার হার যত বেশি হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা তত কমে যাবে। মনে করো নগদ জমার হার 20%। তার মানে কি, একজন গ্রাহক কোনো বাণিজ্যিক ব্যাংকে 100 টাকা জমা রাখলে 20% মানে 20 টাকা। এই 20 টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে, আর থাকবে 80 টাকা। 80 টাকা আবার ঋণ দিতে পারবে। এখন যদি নগদ জমার হার 60% হয়, তাহলে 60 টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে, মাত্র 40 টাকা থাকবে। তাহলে এই 40 টাকা ঋণ দিতে পারবে। সুতরাং দেখা যাচ্ছে ব্যাংক হার যত বেশি হবে, নগদ জমার হার যত বেশি হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা তত কমে যাবে। তো ঋণদান ক্ষমতা কমে গেলে মানুষকে কম ঋণ দিবে, মানুষের হাতে অর্থ কম থাকবে, দ্রব্য এবং সেবার চাহিদা কম হবে, দামও নিয়ন্ত্রণে থাকবে। দামটা বাড়ে বেসিক্যালি চাহিদা বাড়ার কারণে। সুতরাং আমরা এমন সব কৌশল নিব যে কৌশলগুলোর কারণে মানুষের চাহিদাটা কমে যায় বা স্থির থাকে। মানুষের চাহিদা কমানোর একটাই কৌশল, সেটা হচ্ছে মানুষের হাতে টাকা না দেয়া। কারণ টাকা হইলেই মানুষ দৌড়ে বাজারে যাবে, বাজারে গিয়ে দ্রব্য এবং সেবা কিনতে চাইবে। কিন্তু বাজারে যদি সে পরিমাণে সাপ্লাই না থাকে, তখনই দাম বাড়ে। তো মানুষ যাতে দৌড়ে বাজারে না যেতে পারে, সেই ব্যবস্থাটাই করতে হবে। সেই ব্যবস্থা করলেই মানুষের চাহিদা কম হবে, দ্রব্য এবং সেবার চাহিদা কম থাকবে। তারপরে আসো ঋণপত্র বিক্রয়। ব্যাংক যদি ঋণপত্র বিক্রয় করে, সরকার যেমন প্রাইজ বন্ড আমরা কিনি, সরকার বিক্রি করে। তো প্রাইজ বন্ড বিক্রি করলে কি হয়? প্রাইজ বন্ড বিক্রি করলে মানুষের হাতের টাকাটা সরকারের কাছে চলে যায়। আমি 1 লক্ষ টাকার প্রাইজ বন্ড কিনেছি, এই 1 লক্ষ টাকা কোথায় ছিল? আমার হাতে ছিল বা ব্যাংকে ছিল। তাহলে এই ব্যাংক কি করতো? আমার 1 লক্ষ টাকা থেকে ঋণ দিতে পারতো। আমি সেই 1 লক্ষ টাকা থেকে দ্রব্য এবং সেবা কিনতে পারতাম। তা এখন আমি যখন প্রাইজ বন্ড কিনে ফেললাম, সরকার বিক্রয় করেছে, আমি কিনেছি। আমি কেনার পর তাহলে আমি আর 1 লক্ষ টাকার দ্রব্য সেবার চাহিদা করতে পারবো না। তাহলে একদিকে ঋণপত্র কিনলে মানুষের দ্রব্য এবং সেবার চাহিদা কমে যায়, অন্যদিকে আমার টাকা ব্যাংকে জমা ছিল, সেই টাকাটা এখন কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকও এখন আর ঋণ দিতে পারছে না। তাহলে ঋণপত্র বিক্রয় করলে দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে ব্যক্তি ঋণপত্র কিনে তার ক্রয় ক্ষমতা কমে যায়, অন্যদিকে তার টাকা যে ব্যাংকে জমা থাকে সেই ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যায়। দুইটার কারণে মানুষের চাহিদা কমে যায়। চাহিদা কমে গেলে দাম নিয়ন্ত্রণে থাকে। নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ। গভর্নমেন্ট এমনিতেই বলে যে ভোগ্য ঋণ দেওয়া যাবে না, কারণ ভোগ্য ঋণ দ্রব্য এবং সেবার চাহিদা বাড়ায়, বিপরীতে উৎপাদন বাড়ায় না, এই জন্যই মুদ্রাস্ফীতি ঘটে। তো সরকার যদি সিলেক্ট করে দেয় যে এই খাতে, বিশেষ করে উৎপাদনশীল খাতগুলিতে ঋণ দেওয়া যাবে, ভোগ্য ঋণ দেওয়া যাবে না, মানে ঋণকে নির্বাচিত করে দেয়, নির্বাচিত করে নিয়ন্ত্রণ করে যে এই খাতে দিতে হবে, তাহলেও মুদ্রাস্ফীতি কমবে। এইগুলি হচ্ছে আর্থিক নীতি, মনিটারি পলিসি। এবার আসি রাজস্ব নীতি, ফিসকাল পলিসি। ইংরেজিতে বলা হয় ফিসকাল পলিসি। রাজস্ব নীতিগুলি কি কি? রাজস্ব নীতির মধ্যে 1 নম্বর হচ্ছে সরকারি ব্যয় হ্রাস। এখানেও কৌশল, কিন্তু সব কৌশলের মূল হচ্ছে যে মানুষের হাতে যেন কি না হয়, বেশি পরিমাণে অর্থ না আসে। তা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। সরকার ব্যয় বাড়াচ্ছে, তার মানে জনগণের আয় বাড়ছে। কারণ সরকার ব্যয় বৃদ্ধি করছে, তার অর্থ কি? সরকার কোনো না কোনো একটা পরিকল্পনা বাস্তবায়ন করছেন, সেই পরিকল্পনায় যারা শ্রমিক তাদের আয় বাড়ছে, যারা কন্ট্রাক্টর তাদের আয় বাড়ছে, যারা অন্যান্য উপকরণ সরবরাহ করছে তাদের আয় বাড়ছে। সুতরাং সরকারি ব্যয় বৃদ্ধি, তার মানে হচ্ছে জনগণের আয় বৃদ্ধি। জনগণের আয় বৃদ্ধি পেলে অসুবিধা কি? জনগণ সে আয় নিয়ে বাজারে দ্রব্য এবং সেবা কিনতে যাবে, তাতে অসুবিধা কি? যে হারে জনগণের আয় বেড়েছে, সে হারে যদি বাজারে দ্রব্য ও সেবার উৎপাদন না বাড়ে, তাহলে তো ঘাটতি দেখা দিবে। তো ঘাটতি দেখা দিলে দাম বাড়বে।
সুতরাং একটা উপায় হচ্ছে যে কি সরকারি ব্যয় হ্রাস করা, বৃদ্ধি না করে ব্যয় হ্রাস করা। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি আমরা বলি যে সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, এটাকে তুমি সমর্থন করো কিনা বা এটা কতটা যৌক্তিক? উত্তর হচ্ছে যে এটা এটাকে কি বলে, পাঠ্য বইয়ের একটা কৌশল। এটা একটা মানে আমরা একটা উপায় হতে পারে, কিন্তু বাস্তবে এইটা ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা উইল বি সো টাফ। কারণ আমরা কি চাই, জনগণ কি চায়? জনগণ চায় সরকার বেশি ব্যয় করুক, রাস্তাঘাট উন্নয়ন করুক, ব্রিজ কালভার্ট করুক, প্রয়োজনে আমার বাড়িটাও পাকা করে দেয়। হ্যাঁ, তো সরকারের কাছে তো আমাদের দাবির অন্ত নাই। এখন সরকার এত ব্যয় করেও তো জনগণের মন জয় করতে পারে না। তো সরকার যদি ব্যয় হ্রাস করে, পরের দিন তো সরকারের ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হবে। সুতরাং এটা পুঁথিগত বা কি বলি, পাঠ্য বইয়ের একটা কৌশল হতে পারে, কিন্তু এটা বাস্তবিক পক্ষে যে সরকার ক্ষমতায় থাকবে তার জন্য বাস্তবায়ন করা খুবই টাফ হবে, তার জন্য এটা আত্মঘাতী হয়ে যাবে। সুতরাং এটা বাস্তবায়ন করা একটু টাফ। প্রত্যক্ষ কর বৃদ্ধি, আমি বলবো যে আসলে ফিসকাল রাজস্ব নীতি, এই কৌশলগুলোর প্রায়গুলি সরকারের জন্য চ্যালেঞ্জিং, এগুলি বাস্তবায়ন করা একদম টাফ হয়ে যায়। যেমন প্রত্যক্ষ কর বৃদ্ধি, তো প্রত্যক্ষ কর বৃদ্ধি পেলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। প্রত্যক্ষ করের মধ্যে প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স। তো আমরা কি ইনকাম ট্যাক্স সরকার বাড়িয়ে দেখ এটা চাই? আচ্ছা, আগে আসি ইনকাম ট্যাক্স বাড়াইলে কি হয়। ইনকাম ট্যাক্স বাড়াইলে আমার আয়ের একটা অংশ সরকারের কাছে চলে যায়, তার মানে কি আমার আয় কমে যায়। আমার আয় কমে গেলে আমার ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে আমি দ্রব্য এবং সেবার চাহিদা কম করি, চাহিদা কম হলে দামটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমি আয় করে সরকারকে কোনরূপ সুবিধা প্রত্যাশা না করে কর দিয়ে ফেলবো, এটাকে আমি পছন্দ করব? জনগণ পছন্দ করবে? করবে না। যেই সরকার ইনকাম ট্যাক্সের রেট বাড়ায় সেই সরকারের পক্ষে জনগণ আর ভোট দিতে চায় না, বলে যে না, এই সরকার আমাদের উপর অন্যায়ভাবে ইনকাম ট্যাক্স আরোপ করেছে। হ্যাঁ, তখন সরকারের জনপ্রিয়তা নিয়ে একটা বড় ধরনের সংশয় দেখা যায়। সেজন্য সরকার চায় না যে প্রত্যক্ষ কর বাড়াবে। প্রত্যক্ষ কর বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সরকার এটা চ্যালেঞ্জিং হয়ে যায়, টাফ হয়ে যায়। এটার মাধ্যমেও করা যায়। তারপর হচ্ছে আমদানি শুল্ক হ্রাস, রপ্তানি শুল্ক বৃদ্ধি, এগুলি করা যায়, কিন্তু এগুলি অর্থনীতিতে কি প্রভাব ফেলে? যেমন আমদানি শুল্ক হ্রাস, আমদানি শুল্ক হ্রাস করলে কি হয়? আমরা মুদ্রাস্ফীতি কেন ঘটছে? আমাদের দেশে উৎপাদন হচ্ছে না, সাপ্লাই, অথবা আমরা বাইরের দেশ থেকে আমদানি করতে পারছি না। আমাদের মনে করো 100 মন চাহিদা, 50 মন উৎপাদন হচ্ছে। আর 50 মন যদি আমরা বাইরে থেকে আনতে পারতাম তাহলে তো চাহিদা যোগান সমান হইতো, দাম বাড়তো না। কিন্তু এখন আমরা যদি কি করি, আমদানি শুল্ক হ্রাস, আমরা যদি আমদানি শুল্ক কমাই দিই তাহলে বাইরে থেকে দ্রব্য এবং সেবা যেগুলি আমরা আমদানি করব সেগুলির দাম কম পড়বে, তাহলে আমদানি বেশি হবে। আমদানি বেশি হলে চাহিদার ঘাটতি থাকবে না, তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমরা যদি আমদানি শুল্ক হ্রাস করে দিই, দেশে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, তখন দেশীয় ইন্ডাস্ট্রিগুলোর উৎপাদিত দ্রব্যের দাম আমদানিকৃত দ্রব্যের দামের চেয়ে বেশি পড়বে। তখন দেশীয় শিল্পগুলো আর কি করতে পারবে না, বাইরের দেশের দ্রব্য এবং সেবার সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। ফলে দেশে শিল্পায়ন হবে না, শিল্পায়ন না হলে কর্মসংস্থান বাড়বে না, কর্মসংস্থান না বাড়লে মানুষের আয় কমে যাবে। সুতরাং ওইটা আর একটা সমস্যার সূত্রপাত করবে। কিন্তু আমদানি শুল্ক করেও এটা একটা টুলস করা যায়, কিন্তু এটাও বাস্তবায়ন করাটা। রপ্তানি শুল্ক বাড়িয়ে দেওয়া, রপ্তানি শুল্ক বাড়লে কি হবে, দেশের থেকে দ্রব্য এবং সেবা কম রপ্তানি হবে, রপ্তানি দ্রব্যের দাম বাড়বে, তাইলে বিদেশিরা আর নিবে না। কিন্তু আমি যদি রপ্তানি শুল্ক বাড়াই দিই, পাল্টা পলিসি হিসেবে বাইরের দেশের মানুষও রপ্তানি শুল্ক বাড়াই দিতে পারে। আবার রপ্তানি কমে গেলে, রপ্তানির পরিমাণ কমে গেলে, তখন আমরা যে দেশের ভিতরে
রপ্তানিজাত দ্রব্য উৎপাদন করি, সেগুলির চাহিদা কমে যাবে, তাহলে শিল্পগুলি বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান কমে যাবে, ওইটা একটা সমস্যা। এবার হচ্ছে সঞ্চয় বৃদ্ধি, মানে জনগণকে সঞ্চয় বৃদ্ধিতে উৎসাহিত করা যায়, করে যদি কিছু করা যায় এটা বেস্ট। আমি সঞ্চয় বৃদ্ধি একদিকে আমার মানে বাজারে দ্রব্য এবং সেবার চাহিদা কমাই দিচ্ছে, অন্যদিকে সঞ্চিত অর্থগুলো বিনিয়োগ করে বেশি উৎপাদন করা যাচ্ছে। সেজন্য যদি আমরা সুদের হার বাড়াই দিই তাহলে সঞ্চয় বৃদ্ধিতে মানুষ উৎসাহিত হবে। যদি সরকার সঞ্চয় বৃদ্ধির জন্য বা সঞ্চয় করার কি উপকারিতা সেগুলি যদি ভালো করে প্রচার করে, জনগণকে বুঝায়, জনগণ সঞ্চয় করবেন। অথবা যদি সরকার সঞ্চয়কে বাধ্যতামূলক করে দেয়, সেটা করে দেওয়াটা হয়তো টাফ হবে, কিন্তু করতে পারলে সঞ্চয় যদি আমরা বাড়াইতে পারি তাহলে আমাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, একদিকে চাহিদা কমে যাবে, অন্যদিকে বিনিয়োগের জন্য বেশি অর্থ পাবে, দেশে দ্রব্য এবং সেবার উৎপাদন বাড়বে, উভয় কারণে মুদ্রাস্ফীতি কমবে। এবার হচ্ছে পরোক্ষ কর হ্রাস। পরোক্ষ কর হ্রাস করে দ্রব্য এবং সেবার দাম কমানো যায়, কিন্তু এটাতে বেশি প্রভাব হবে না, কারণ পরোক্ষ কর হ্রাস করলে জনগণ খুশি হবে। যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তোমরা নাম শুনেছ। ভ্যাট যত বেশি হবে, সবগুলো পরোক্ষ কর যতগুলি আইটেম আছে যত বেশি হবে, দ্রব্য এবং সেবার তত দাম বাড়বে, কারণ ভ্যাটটা পরোক্ষ করটা দ্রব্যের দামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা বিক্রেতার উপর আরোপ করলেও বিক্রেতার দামের মধ্যে ঢুকে দাম বৃদ্ধি করে দেয়। সুতরাং ভ্যাট যদি কমানো যায় তাহলে দ্রব্য এবং সেবার দাম কম থাকবে, পরোক্ষ কর কম করলে দ্রব্য এবং সেবার দাম কম থাকবে, জনগণ খুশি থাকবে। তাহলে এটা ভালো পলিসি। প্রশ্ন করতে পারবে এটা করে না কেন? তাহলে সরকার ভ্যাটও কম নিবে, ইনকাম ট্যাক্সও কম নিবে, তাহলে সরকারের ব্যয়ের জন্য অর্থায়ন করতে হবে, সেটা একটা বড় সমস্যা। সেজন্য এটা মানে জনগণ খুশি থাকলেও এবং এটার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করলেও সরকার কিন্তু অর্থায়নের ক্ষেত্রে সংকটে পড়বে। সেজন্য ফিসকাল পলিসির, রাজস্ব নীতির সবগুলি কৌশলী আসলে বাস্তবায়ন করা অনেক সময় টাফ হয়ে যায়। ইট উইল বিকাম সো টাফ টু ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা একটু টাফ হয়ে যায়। তারপরে আসি প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। আমরা আর্থিক নীতি গ্রহণ করলাম, আমরা রাজস্ব নীতি গ্রহণ করলাম, এরপরেও দেখছি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। এখন কি করব? এগুলিকে বলি আমরা ডাইরেক্ট রেগুলেশন, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। আমরা কিছু ডাইরেক্ট অ্যাকশন যেটাকে বলি নিতে পারি। সেগুলি কি কি? এক নম্বর হচ্ছে দাম নিয়ন্ত্রণ। গভর্নমেন্ট সেটা, একটা মিশ্র অর্থনীতির দেশ হিসেবে গভর্নমেন্ট সেটা করতে পারে নাকি পারে না? হ্যাঁ, সরকার সবসময় দাম নিয়ন্ত্রণ করতে পারে না। দামটা সাধারণত দ্রব্য এবং সেবার চাহিদা যোগান দ্বারা নির্ধারিত হয়, কিন্তু প্রয়োজনে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। যেমনটা রমজানে তোমরা দেখো ছোলার দাম ইত্যাদি ইত্যাদির দাম সরকার নিয়ন্ত্রণ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জনগণ কতটা মানে সেটা হচ্ছে একটা বিষয়। তাহলে সরকার যদি প্রত্যেকটা দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে দেয়, নির্ধারণ করে দেয় যে এই দামে বিক্রি করতে হবে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সরকার এটা যারা প্রডিউসার তাদের যদি এতে মুনাফা না হয়, লোকসান হয়, তারা কিন্তু এই দামে তখন বিক্রি করতে বাধ্য নয়। তারা তখন বাজার ছেড়ে চলে যাবে। চলে গেলে সেক্ষেত্রে দ্রব্য এবং সেবার ঘাটতি আরো দেখা দেবে। রেশনিং এটা ভালো পদ্ধতি হতে পারে, যে যখন দাম বেড়ে যাচ্ছে সরকার নিজে থেকে যদি আমদানি করে অথবা কম দামে বিক্রি করে, মানে উৎপাদক থেকে কিনে কিছু ভর্তুকি দিয়ে কম দামে বিক্রি করে, তখন বাজারে কিন্তু দাম কমে যাবে। কারণ মানুষ তখন সরকারের কম দামের গুলি কিনবে, জনগণের বেশি দামের গুলি কিনবে না। যেমনটা তোমরা দেখো যে পেঁয়াজের দাম বেড়ে গেলে সরকার পেঁয়াজ, তারপরে তেল ইত্যাদি খোলা ট্রাকে, ওপেন মার্কেট অপারেশন, খোলা বাজারে কিন্তু এগুলি কি করে, সরকার বিক্রি করে কম দামে। তো কম দামে বিক্রি করলে তখন জনগণ সেখান থেকে কমে যায়, কিনে ওই প্রাইভেট সেক্টর থেকে কিনে না, তখন প্রাইভেট সেক্টর বাধ্য হয়ে দাম কমায়। এভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আমাদের দাম বাড়ছে কেন? চাহিদা বেশি, সেই অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না কেন? উৎপাদন নাই। তো উৎপাদন বৃদ্ধি করলেই তো সোজা কথা, কিন্তু বলা যতটা সহজ, করা ততটা আসলে
সহজ নয়। উৎপাদন বৃদ্ধির জন্য উপকরণ লাগবে, উপকরণ, ভূমি, শ্রম, মূলধন যদি পর্যাপ্ত না থাকে তাহলে তো উৎপাদন বাড়ানো যাবে না। তবে উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা যদি সরকার নিতে পারে, করতে পারে, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। আর উৎপাদন বাড়ানো যাচ্ছে না, যদি আমদানি বৃদ্ধি করা যায় তখনও কিন্তু দাম বাড়বে। কিন্তু সবসময় কিন্তু প্রয়োজনের সময় আমরা আমদানি বৃদ্ধি করতে পারি না। আর তখন দেখি যে বাইরেও দ্রব্যের দাম বেড়ে যায়, তখন বেশি দামে আমদানি করে বেশি দামে বিক্রি করলে তো আর সেটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। প্রচলিত মুদ্রা বাতিল, এটাকে আমরা একটা এক্সট্রিম মেজার বলি। এটা একটা চরম পদ্ধতি। মানে প্রচলিত কিছু মুদ্রা যদি বাতিল করে দেওয়া হয়, যে কোনোভাবেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, লাগামহীন ভাবে দ্রব্য এবং সেবার দাম বাড়ছে। এখন সরকার বলল যে 1000 টাকার যত নোট আছে আজকে থেকে এগুলি দিয়ে আর লেনদেন করা যাবে না। তো সুতরাং যাদের কাছে 1000 টাকা আছে, মনে করো বাজারে 100 কোটি টাকা 1000 টাকার নোট আছে, তাহলে 100 কোটি টাকার সম পরিমাণে মুদ্রা বাতিল হয়ে গেল, তাহলে 100 কোটি টাকার দ্রব্য এবং সেবার চাহিদা কমে গেল, ফলে দামটা নিয়ন্ত্রণে থাকবে। যেমনটা কিছুদিন আগে ভারতে করেছিল, কিছু মুদ্রা বাতিল করে দিয়েছিল। এখন আমাদের লাস্ট কথা হচ্ছে যে তাহলে এইগুলোর মধ্যে কোনটা উত্তম, কোনটা অধিক কার্যকরী। বিশেষ করে আমরা দেখেছি রাজস্ব নীতির কৌশলগুলো সরকারের জন্য বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং। এখানেও রেশনিংটা সরকার করতে পারে, কিন্তু ব্যয় বাড়বে। উৎপাদন বৃদ্ধি, আমদানি বৃদ্ধি এগুলি করতে পারে, কিন্তু সেগুলির জন্য প্রয়োজনীয় উপকরণ থাকবে। কিন্তু আর্থিক নীতির যে 3টা কৌশল, ব্যাংক হার, নগদ জমা হার, ঋণপত্র বিক্রয়, নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ, এই তিনটার মধ্যে কোনটা অধিক কার্যকরী? দেখো, ব্যাংক হার বাড়াইলে কি হয়? সুদের হার বাড়ে। সুদের হার বাড়লে কি হয়? আমরা বলি যে সুদের হার যখন বাড়বে জনগণ তখন ব্যাংক থেকে ঋণ নিবে না। এটা হচ্ছে একটা প্রত্যাশিত, মানে আমরা অনুমান করছি বেশি সুদের হারে ঋণ নিবে না। কিন্তু মানুষের যদি দেয়ালে পিঠ থেকে যায়, বেশি সুদের হারেও যদি মানুষ ঋণ নেয়, তখন তো ব্যাংক হার বাড়িয়েও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে এটা একটা প্রত্যাশিত বিষয়। এটা বাস্তবে কার্যকর কতটা হবে নির্ভর করবে মানুষের আচরণের উপর। মানুষ যদি বেশি সুদের হারে ঋণ নেয় তাহলে কিন্তু এই পদ্ধতি কার্যকর হবে না। তারপর হচ্ছে নগদ জমার হার বৃদ্ধি। নগদ জমার হার বাড়লে কি হয়? সুদের হার বাড়ে। সুদের হার বাড়লে কি হয়? সুদের হার বাড়লে মানুষ আবার ব্যাংক থেকে ঋণ নিবে না। কিন্তু বেশি সুদের হারে ঋণ নিলে তখন কিন্তু এই নগদ জমার হার বৃদ্ধির যে কৌশল সেটা কার্যকর হবে না। অতএব এটাও নির্ভর করছে মানুষের আচরণের উপর। তারপরে হচ্ছে ঋণপত্র বিক্রয়। ঋণপত্র বিক্রয় করলে কি হয়?